দেখো সায়েন্সের ক্ষেত্রেও 30টা কোশ্চেন রয়েছে, তোমরা জানো। তো এখানে আমরা পরপর কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো। প্রথম যে কোশ্চেন বলেছে যে তোমার নিচের কোনটি কৃত্রিম রেশম বা আর্টিফিশিয়াল সিল্ক বলা হয়, তাই না? কৃত্রিম রেশম বা আর্টিফিশিয়াল সিল্ক বলা হয়। চলো উত্তর বলো, সবাই বলো, চেষ্টা করো সবাই। হ্যাঁ, তাহলে এটা দেখো লাইলন তো হবে না, তাই না? তারপর রয়েছে দেখো পলিস্টার, তারপর হচ্ছে কি তোমার রয়েছে কি ক্রাইলিন। তো এখানে হচ্ছে রেয়ন, যেটা হচ্ছে কৃত্রিম রেশম বলা হয়, কারণ এটি প্রাকৃতিক রেশমের মতন দেখতে, কিন্তু তোমার হচ্ছে সস্তা, তাই না? দামে সস্তা হয়। চলো কোশ্চেন নাম্বার 2 বলেছে দেখো যে একটি দোদুল্যমান পেন্ডুলামের ক্ষেত্রে সর্বোচ্চ সরণ অবস্থায় শক্তির রূপান্তর কি হয়, তাই না? মানে দোদুল্যমান পেন্ডুলাম তোমরা জানো যখন দুলতে থাকে, তো সেক্ষেত্রে বলেছে গতিশক্তি সর্বোচ্চ হয়, স্থিতিশক্তি সর্বোচ্চ হয়, উভয় তোমার শক্তি শূন্য হয়, নাকি যান্ত্রিক শক্তি হচ্ছে কি তোমার হ্রাস পায়। তাহলে এখানে উত্তর যারা যারা অপশন বি বলেছে তোমার সঠিক উত্তর। আমি জিনিসটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো পেন্ডুলাম যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় না, তখন তার গতিবেগটা কি হয়, শূন্য হয়ে যায়। তখন তার গতিবেগ কি হয়, শূন্য হয়ে যায়। এবারে তখন হচ্ছে কি তার গতিবেগ যেহেতু শূন্য হয়ে যায়, সব শক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়, তাই না? সব যা শক্তি থাকবে সেটা স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে যাবে। তো এই জন্য আমরা স্থিতিশক্তিটাকে সর্বোচ্চ পরিমাণে দেখতে পাবো যখন সে সর্বোচ্চ সরণ অবস্থায় পৌঁছাচ্ছে। ঠিক আছে, চলো এবারে দেখো। এবারে বলেছে একটি ধাতব সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয় কেন। ঠিক আছে, তো এখানে বলছে যে এটি একটি বিষাক্ত ধাতু, এটি বায়ু এবং জলের সঙ্গে তীব্র বিক্রিয়া করতে পারে, এটি কেরোসিনে দ্রবীভূত হয় না, কেরোসিন একে উজ্জ্বল রাখে। তো দেখো যারা অপশান হচ্ছে কি তোমরা এখানে যারা হচ্ছে কি অপশান তোমরা বি করবে না, বি, তারাই একমাত্র সঠিক উত্তর। কারণ বায়ুতে বা জলের সাথে হচ্ছে কি তোমার সোডিয়াম, এটা কিন্তু তীব্র বিক্রিয়া করে। ঠিক আছে, এই জন্য আমরা কেরোসিনে রাখি। বুঝতে পারলে, সোডিয়াম অত্যন্ত একটা সক্রিয় ধাতু। এটি যদি আমরা খোলা বাতাসে রাখি, তাহলে সেক্ষেত্রে অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে এরা বিক্রিয়া করে আগুন ধরে যেতে পারে। তো এই জন্য আমরা কি করি, এটাকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখি। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 4। মানুষের পরিপাকতন্ত্রের পিত্তরস কোথায় উৎপন্ন হয় এবং কোথায় জমা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, খুবই পরীক্ষায় আসে, বা পরীক্ষার জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো বাইল জুইস বা পিত্তরস আমাদের খাদ্য হজমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটা বিশেষত তৈরি হয় যকৃতে, আর জমা হয় হচ্ছে কি তোমার পিত্তথলিতে, দিয়ে সেখান থেকে আস্তে আস্তে করে ফোঁটা ফোঁটা করে আমাদের যে পাকস্থলী সেখানে আসে আর কি। তাহলে উৎপন্ন হবে কোথায়, যকৃতে, আর পিত্তথলিতে গিয়ে জমা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 5 বলছে দেখো লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার কারণ পদ্ধতিকে কি বলা হয়? লোহার উপর যে দস্তার আমরা প্রলেপ দিই, সেটাকে তোমরা সবাই জানো, সেটাকে আমরা বলি গ্যালভানাইজেশন। ঠিক আছে, এটা কেন করা হয় তোমরা সেটাও তোমরা সবাই জানো, যে জিঙ্ক বা দস্তা যদি আমরা লোহার উপরে মরিচাকে রোধ করার জন্য দিয়ে দিই, তাহলে এই যে বলে দিলাম লোহাকে যাতে মরচে না পড়ে যায়, সেই জন্য কিন্তু আমরা গ্যালভানাইজেশন করে থাকি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6। নিচের কোনটি দহন ক্ষমতা সবচেয়ে বেশি আর কি, ক্যালোরিক ভ্যালু সবচেয়ে বেশি আর কি? এলপিজি, ডিজেল, হাইড্রোজেন নাকি কয়লা? দেখো এখানে তোমরা হয়তো জানো না, ক্যালোরিক ভ্যালু দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে হাইড্রোজেনটা হচ্ছে সবচেয়ে বেশি ক্যালোরিক ভ্যালু আমরা দেখতে পাবো। ঠিক আছে, তার কারণ হচ্ছে কি তোমরা মনে রাখবে যে এটা তাপন মূল্য, যেটাকে আমরা ক্যালোরিক ভ্যালু বলছি, এটা প্রায় হচ্ছে কি তোমার 1,50,000 কাছাকাছি হচ্ছে কিলো জুল পার কেজি হচ্ছে কি তোমার দেখাবে আর কি। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে 1,50,000। ঠিক আছে, কিলো জুল পার কেজি হচ্ছে হাইড্রোজেনকে যদি আমরা দহন করি, তাহলে সেখান থেকে 1,50,000 কিলো জুল হচ্ছে কি আমরা শক্তি সেখান থেকে পাবো। চলো এবার বলছে একটি অমাবস্যার রাতে আকাশ পরিষ্কার থাকলে নিচের কোনটি দেখা সম্ভব না? ঠিক আছে, তো দেখো এখানে বলেছে দেখো যে অমাবস্যার রাত বলেছে। অমাবস্যা তোমরা জানো যে চাঁদের যে আলোকিত অংশ পৃথিবীর বিপরীত দিকে থাকে, তাই আমরা চাঁদ দেখতে পাই না। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে, এখানে চাঁদই হবে, চাঁদ। ঠিক আছে, উত্তর কি হবে, চাঁদ হবে। সৌমিকা মিত্র বাবা, একটু মিউট করে দাও তুমি। চলো দেখো নেক্সট। এবার বলছে কোষের কোন অঙ্গাণুকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি?
তো এটা তোমরা বায়োলজি যারা রয়েছে তোমরা সবাই বলতে পারবে। লাইসোজোমকে আত্মখালী থলি বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়, গোলগি বডিকে কোষের ট্রাফিকিং বলা হয়, আর রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলে থাকি। ঠিক আছে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো মনে রাখবে। লাইসোজোম হচ্ছে কি আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ, মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তিঘর বা এনার্জি হাউস বলা হয়, আর গোলগি বডিকে আমরা কি বলি সেল ট্রাফিকিং বা কোষের হচ্ছে কি পুলিশ বলা হয়। ঠিক আছে, ওরা হচ্ছে কি তোমার ট্রাফিকিংয়ে সাহায্য করে। কোশ্চেন নাম্বার 9, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তন? দেখো, রাসায়নিক পরিবর্তনে আমরা আবার পূর্ব অবস্থায় ফিরে আসতে পারি না। তো বরফ যদি জলে গলে যায় তাহলে সেক্ষেত্রে জলকে আবার ঠান্ডা করলে বরফ হয়ে যেতে পারে। জলে চিনির হচ্ছে দ্রবীভূত অংশ, জলটাকে ফুটালে আবার চিনি হয়ে যেতে পারে। লোহার মরিচা পড়ার কাঁচ ভেঙে যাও। দেখো, এখানে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো যে লোহার মরিচা যদি পড়ে যায় তাকে তুমি আবার পুনরায় ভালো অবস্থায় ফিরিয়ে আনতে পারবে না। বাকিগুলো দেখো তুমি প্রাইমারি অবস্থায় আবার ফিরিয়ে আনতে পারবে। কাঁচ ভেঙে গেলে তাকে আবার তুমি জুড়ে গলিয়ে তাকে আবার কাঁচে ফিরে যেতে পারো। চিনি দ্রবণকে ফুটিয়ে তুমি আবার চিনিতে চলে যেতে পারো। জলকে তুমি ঠান্ডা করলে বড় হয়ে যেতে পারে, কিন্তু লোহার মরিচা পড়াটাকে তুমি ঠিক করতে পারবে না। তো এই জন্য এখানে আমরা বলবো যে লোহার মরিচা পড়া এক ধরনের রাসায়নিক পরিবর্তন। চলো, ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স সর্বদা গতির অভিমুখে কোন দিকে কাজ করে? ঠিক আছে, তো এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো, ফ্রিকশন ফোর্স এটা কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে অনেক কিছু আমরা দেখতে পাই। তো এটা বলেছে সর্বদা গতির কোন অভিমুখে, যেদিকে গতি করবে তার বিপরীত দিকে নিশ্চয়ই হবে, তোমরা সবাই জানো, তাই না? ফ্রিকশন যেহেতু বলেছে গতির হচ্ছে কি এইদিকে যদি গতি কাজ করে, ফ্রিকশনটা হচ্ছে কি তার অপোজিটে কাজ করবে, তাই না? তো এই জন্য আমরা বলি যে ঘর্ষণ বল সর্বদা বস্তু গতির বিরুদ্ধে কাজ করে। এবং এবং অবভিয়াসলি মনে রাখবে যে গতিকে কিন্তু বাধা সৃষ্টি করে। গতি যখন সৃষ্টি হয়, ফ্রিকশন হলে সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। চলো, নিচের হচ্ছে কি তোমার কোন হরমোনটিকে জরুরিকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন বলা হয়? ইনসুলিন, থাইরক্সিন, এড্রিনালিন এবং ইস্ট্রোজেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এড্রিনালিনকে আমরা এমার্জেন্সি হরমোন বলি। ভয় উত্তেজনা অবস্থায় আমাদের এই হরমোন খরিত হয়, আমাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। তো এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, শব্দোত্তর তরঙ্গ বা আল্ট্রাসাউন্ড তরঙ্গের কম্পাঙ্ক কত? ঠিক আছে, তো দেখো, শব্দোত্তর মানে হচ্ছে কি যেটা আমাদের মানুষ শুনতে পায় না আর কি, তাকে আমরা শব্দোত্তর বা আল্ট্রাসাউন্ড বলি। যেটা আমরা শুনতে পাই না, আমি লিখে দিচ্ছি, যেটা আমরা শুনতে পাই না, ঠিক আছে, যেটা আমরা শুনতে পাই না। তো এবারে দেখো, আমরা বেসিক্যালি হচ্ছে কি তোমরা জানো যে 20,000 হার্জ বা তার বেশি কম্পাঙ্ক শব্দ আমরা যদি তৈরি করি তাহলে সেক্ষেত্রে সেটা আমরা শুনতে পাই না। আর এটা হচ্ছে কি আমরা শুনতে পাই আর কি, এটা হচ্ছে কি তোমার শ্রবণযোগ্য আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি দেখো, এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তর হয়ে যাবে। চলো, এবার বলেছে দেখো, তড়িৎ লেপন প্রক্রিয়ায় একটি লোহার চামচে তামার প্রলেপ দিতে হলে ক্যাথোড হিসাবে কোনটি ব্যবহার করা হবে? ঠিক আছে, তো তড়িতের ক্ষেত্রে আমরা দেখো এখানে বলেছে যে তড়িৎ লেপন প্রক্রিয়ায় লোহার চামচে তামার প্রলেপ দিতে ক্যাথোড হিসাবে কোনটি ব্যবহার করা যেতে পারে? তামার দণ্ড, লোহার চামচ, গ্রাফাইটের দণ্ড নাকি প্লাটিনাম তার? ঠিক আছে, ভালো করে মনে রাখবে যে তড়িৎ লেপন প্রক্রিয়ায় যে বস্তুর উপর প্রলেপ দেওয়া হবে তাকে সর্বদা হচ্ছে কি ক্যাথোড হিসাবে আমরা ব্যবহার করতে পারি। ক্যাথোড মানে হচ্ছে কি তোমার মাইনাস চার্জ আর কি, চার্জটা হচ্ছে কি তোমার নেগেটিভ হবে। ঠিক আছে, নেগেটিভ। তাহলে সেক্ষেত্রেই দেখো এখানে লোহার চামচটাকেই আমরা ব্যবহার করব। ঠিক আছে, যেহেতু ক্যাথোড হিসাবে আমরা নেগেটিভ চার্জ তৈরি করতে পারবো। ঠিক আছে, লোহার চামচ, একদম অর্পিতা একদম সঠিক উত্তর বলেছো, লোহার চামচ। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 14, বলেছে দেখো যে নিচের কোন জোটটি সঠিক নয়? কোনটা সঠিক নয়? ওকে, পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং, গুটি বসন্তের টিকা এডওয়ার্ড জেনার, ফার্মেন্টেশন লুই পাস্তুর, আর কোষ হচ্ছে আইনস্টাইন। ঠিক আছে, তো এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, সঠিক নয়। দেখো, পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নটেটাম থেকে ডিসকভার করেছিলেন, এটা একদম সঠিক উত্তর। আচ্ছা, গুটি বসন্তের টিকা এডওয়ার্ড জেনার ডিসকভার করেছিলেন, এটাও সঠিক ম্যাচ করা আছে। ফার্মেন্টেশন বা যেটাকে আমরা বলি সন্ধান, তাই তো, সন্ধান, এটা হচ্ছে লুই পাস্তুর হচ্ছে কি তোমার করেছিলেন, প্রথম দেখেছিলেন। আইনস্টাইন কোষ হবে না। ঠিক আছে, কোষ হচ্ছে কি তোমার, এটা হওয়া উচিত ছিল রবার্ট হুক। রবার্ট হুক হচ্ছে কি প্রথম হচ্ছে কি তিনি সেল কোষ হচ্ছে লক্ষ্য করেছিলেন, আবিষ্কার করেছিলেন।
আর আইনস্টাইন হচ্ছে কি তোমরা জানো আপেক্ষিকতার তত্ত্বের হচ্ছে প্রবক্তা। আপেক্ষিকতা আপেক্ষিকতা ঠিক আছে, তথ্যের হচ্ছে কি তোমার প্রবক্তা। তো এটা হচ্ছে কি রিলেটিভিটি। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার উত্তর নিশ্চয় হচ্ছে কি তোমার এটা মিল করা নেই, তাহলে এখানে যেহেতু বলেছে যে সঠিক জোড় নয়, তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে। আচ্ছা, তোমাদের ক্লাসগুলো করে কেমন লাগছে, মানে আজকে ক্লাসের কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে একটু বলো। আজকে ক্লাসের কোশ্চেনগুলো কেমন লাগছে বলো। তাহলে ঠিক লাগছে তো? চলো নেক্সট। এবারে বলেছে দেখো, অম্ল বৃষ্টির প্রধান কারণ কোন গ্যাসগুলি। ঠিক আছে, অম্ল বৃষ্টি, অ্যাসিড রেন আর কি। তো অম্ল বৃষ্টিতে আমরা জানি যে অক্সিজেন নাইট্রোজেন তো কোনোভাবে কাজ করে না, মিথেন ওজনও কাজ করে না, সালফার ডাইঅক্সাইড থেকে H2SO4, আর যেটা হচ্ছে কি নাইট্রাস অক্সাইড থেকে HNO3, নাইট্রিক অ্যাসিড। এটা তৈরি হয় বলে এটাকে আমরা বলি যে এই দুটো গ্যাস মূলত অ্যাসিড রেন বা অম্ল বৃষ্টির জন্য দায়ী আর কি। ওকে, এই দুটো গ্যাস হচ্ছে অম্ল বৃষ্টি দেওয়ার জন্য দায়ী। চলো এবারে দেখো, এবার হচ্ছে কি বলছে আহ, মরুভূমির উদ্ভিদের পাতায় কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। দেখো, মরুভূমির উদ্ভিদের পাতায় বলেছে বড় এবং চওড়া পাতা তো হবেই না, তাতে বাষ্পমোচন বেশি হয়ে যাবে। পাতায় পত্ররন্ধ্রের সংখ্যা বেশি হলেও বাষ্পমোচন হয়ে যাবে। পাতায় কাঁটায় রূপান্তরিত, একদম সঠিক। পাতা অত্যন্ত পাতলা হলেও সমস্যা। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পাতা কাঁটায় রূপান্তরিত হয়ে যায়, যাতে করে বাষ্পমোচনটা যাতে কম হয় আর কি, ঠিক আছে, বা না হয়। চলো, লিটমাস পেপার নীল থেকে লাল হলে দ্রবণটি কি প্রকৃতির হয়। দেখো, নীল থেকে লাল হচ্ছে, এটা তোমরা কিন্তু সবাই পড়েছো, হয়তো হয়তো সবার মনে নেই যে নীল লিটমাসকে লাল করে মানে হচ্ছে কি তখন আমরা তাকে কি বলি, অ্যাসিড বলি, তাই না? অ্যাসিডিক অ্যাসিড। তো সেক্ষেত্রে অ্যাসিডিক হবে, আম্লিক। আর একটা মনে রাখবে, যদি উল্টোটা হতো, লালকে যদি নীল করতো, লাল আছে তাকে হচ্ছে নীল করলো, তাহলে তখন হচ্ছে কি হবে, এটা অবভিয়াসলি হচ্ছে কি তোমার ক্ষার হবে। ক্ষার মানে বেসিক হবে, ঠিক আছে, বেসিক। তো সেক্ষেত্রে তোমরা এটা মনে রাখবে। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, তোমরা সবাই জানো কিন্তু হচ্ছে কি অনেক সময় গুলিয়ে যায় আর কি। নীল থেকে লাল অ্যাসিডিক, ঠিক আছে, আর লাল থেকে নীল হচ্ছে কি তোমার ক্ষার বা বেসিক। এটা মাথায় ঢুকিয়ে নাও, যে কোনো সময় তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে বা পরীক্ষায় আসে, যাতে তোমরা ভুল না করতে পারো, ঠিক আছে। চলো দেখো, এবার বলছে দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া সংক্রান্ত পরিবর্তন লক্ষ্য করা যায়। দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে, তো দেখো এখানে স্ট্র্যাটোস্ফিয়ার বলেছে, মেসোস্ফিয়ার বলেছে, ট্রপোস্ফিয়ার আর হচ্ছে কি থার্মোস্ফিয়ার। দেখো, আমাদের যে ট্রপোস্ফিয়ার রয়েছে না, এখানেই কিন্তু আমরা বায়ুমণ্ডলটাই দেখতে পাই, ঠিক আছে। এই যে বায়ুর যে কম্পোজিশন কথা আমরা বলি, সেটা কিন্তু এই ট্রপোস্ফিয়ার। এই কারণে এখানে আমরা আহ, মেঘ, বৃষ্টি, ঝড়, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। মেঘ, বৃষ্টি, ঠিক আছে, ঝড়, এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু দেখতে পাই। আর এটা আমাদের হচ্ছে সর্বনিম্ন স্তর আর কি, ঠিক আছে। আমাদের ভূপৃষ্ঠ থেকে যদি আমরা যাই, তাহলে সবচেয়ে নিচে থাকবে এই ট্রপোস্ফিয়ার। তো এই জন্য হচ্ছে কি আমরা অপশান সি করব সঠিক উত্তর। চলো, বলছে দেখো, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কেমন প্রকৃতির হয়। এটাও কিন্তু খুবই ভালো কোশ্চেন, অনেকেই ভুল করে ফেলে। তো সমতল দর্পণ মানে তোমরা জানো যে এখানে যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা দেখি তা সবসময় সোজা হয় এবং পর্দার উপর ধরা যায়, যেটাকে আমরা ওষুধ বলি। তাহলে সোজা হবে এবং ওষুধ হবে, ঠিক আছে। তাহলে কি হবে, সোজা হবে এবং ওষুধ হবে। দেখো, এখানেও কিন্তু অনেকজন ভুল করে ফেলছো, আমি জানি। মানে ভুল বলতে হচ্ছে তোমাদের গুলিয়ে যায় আর কি, উল্টে যায়। মনে রাখবে, যেটা সমতল দর্পণ সেখানে অসৎ হবে এবং সোজা হবে, ঠিক আছে। সমতল দর্পণে আমরা নিজেদের যে ছবি প্রতিবিম্ব দেখি তা সবসময় সোজা হয় এবং পর্দার হচ্ছে উপর ধরা ধরা যায় না। এই জন্য হচ্ছে কি আমরা একটা অসৎ বিম্ব বলি, ঠিক আছে। তাহলে এখানে অসৎ এবং সোজা হবে।
চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 20, নিচের কোনটি অ্যান্টিবায়োটিকের উদাহরণ? অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল, স্ট্রেপ্টোমাইসিন, ইনসুলিন নাকি ক্লোরিন? তো দেখো তোমরা কম বেশি সবাই খেয়েছো স্ট্রেপ্টোমাইসিন, তাই না? তো এই স্ট্রেপ্টোমাইসিন এটা হচ্ছে কি তোমার একটি ব্যাকটেরিয়া নাশক ওষুধ হিসাবে আমরা ব্যবহার করি। ব্যাকটেরিয়া নাশক যেহেতু হচ্ছে অ্যান্টিবায়োটিক। ওকে, চলো এবার দেখো, এবার বলেছে কোশ্চেন নাম্বার 21, বলছে উচ্চ প্রাথমিক স্তরে বিজ্ঞান পড়ানোর প্রধান উদ্দেশ্য কি হওয়া উচিত? দেখো আমরা বিজ্ঞান এই কারণে পড়াই যাতে একটা শিশুর মনে যৌক্তিক চিন্তা ভাবনা, ঠিক আছে, তো সেই যৌক্তিক চিন্তা ভাবনা এবং অনুসন্ধানমূলক মনোভাব যদি গড়ে ওঠে, তাহলে দেখো এখানে অপশন বিতে আছে, তাই না? তাহলে শিক্ষার্থীদের মধ্যে একটা যৌক্তিক চিন্তা ভাবনা এবং অনুসন্ধানমূলক মনোভাব কিন্তু গড়ে তোলার জন্য আমরা বিজ্ঞান পড়াই। হুম, আচ্ছা, শ্রেণীকক্ষে বিজ্ঞানের কোনো ধারণা ব্যাখ্যা করার জন্য নিচের কোনটি সবচেয়ে কার্যকর? দেখো তাহলে বিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করার জন্য বলেছে, দেখো রিডিং পড়া, ব্ল্যাকবোর্ডে প্রচুর ছবি আঁকা, হাতে কলমে পরীক্ষার মাধ্যমে প্রদর্শন করা, উচ্চস্তরে বক্তৃতা দেওয়া, তাই না? দেখো তাহলে উত্তর হয়ে যাবে কি অপশান সি, তাই না? যদি যেহেতু এখানে বলেছে যে বিজ্ঞান ক্লাস, সেখানে বক্তৃতা দিলে হবে না, সেখানে এক্সপেরিমেন্ট করতে হবে, সেখানে ডেমনস্ট্রেশন করতে হবে, তাই না? তবে গিয়ে শিক্ষার্থীরা ভালো করে সেই জিনিসগুলো বোধগম্য হবে বা তারা হচ্ছে বুঝতে পারবে, ঠিক আছে? তো এই জন্য ডেমনস্ট্রেশন করা বা এক্সপেরিমেন্ট করিয়ে যদি আমরা দেখাই তাহলে সেক্ষেত্রে সেটা কার্যকরী পদ্ধতি হিসাবে কাজ করবে। চলো কোশ্চেন নাম্বার 23, এখানে বলেছে দেখো যে এনসিএফ 2005 অনুযায়ী বিজ্ঞান পাঠ্যক্রম কেমন হওয়া উচিত? ঠিক আছে, বিজ্ঞানের পাঠ্যক্রম বলেছে শিশুর মানসিক বিকাশের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত, কেবল কঠিন তথ্যে ভরা উচিত, স্থানীয় পরিবেশের সাথে যুক্ত হওয়া নয়, আর উপরে সবগুলি, ঠিক আছে? তো দেখো এখানে মূলত হচ্ছে কি আমরা অনেকেই ভাববে যে স্যার এখানে তো সবগুলো করে দিলেই তো হয়, তাই না? তো সেক্ষেত্রে না, এখানে কঠিন তথ্যে আমরা কিন্তু কোনোভাবেই মানে এটাকে সাপোর্ট করব না। তাহলে এখানে যারা যারা অপশন এ বলেছো একদম সঠিক, ঠিক আছে, শিশুর মানসিক বিকাশের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 24, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য একজন শিক্ষক হিসাবে আপনি কি করবেন, তাই না? তো শিক্ষক হিসাবে অবভিয়াসলি কি করা উচিত? ওপেন এন্ডেড যে কোশ্চেনগুলো করা উচিত, যাতে তারা বেশি চিন্তা ভাবনা করতে পারে, যাতে তারা থিঙ্কিং করতে পারে, যাতে তারা ভাবতে পারে, তাই না? তবে গিয়ে তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটিনেস তৈরি হবে, ঠিক আছে? চলো এবার বলছে বিজ্ঞানের ক্ষেত্রে গঠনমূলক মূল্যায়ন বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কেন করা উচিত? দেখো মূল্যায়ন বা যেটা ইভালুয়েশন, এটা আমরা দুভাবে করি, ফর্মেটিভ আর সামেটিভ। ফর্মেটিভ হচ্ছে শেখার যে ফাঁক বা লার্নিং গ্যাপ যদি আমরা ধরার জন্য সেটাকে আমরা করে থাকি। আচ্ছা, একটি বিজ্ঞানের প্রকল্প সফল হওয়ার প্রধান শর্ত কি হওয়া উচিত? তো বিজ্ঞানের প্রকল্প তখনই সফল হবে, ব্যয়বহুল হলে হবে না, সক্রিয় সুযোগ দেওয়া যেতে পারে, সুন্দরভাবে সাজানো থাকতে হবে, আর শিক্ষকের দ্বারা সম্পন্ন হতে হবে না। এটা অপশান সি, অপশান বি যারা যারা বলেছে একদম সঠিক। শিক্ষার্থীরা কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, তবে গিয়ে সেখানে প্রজেক্ট ওয়ার্কটা সফল হবে। চলো কোশ্চেন নাম্বার 27, বিজ্ঞানের কোনো পরীক্ষাগারে কাজ করার সময় দুর্ঘটনা ঘটলে আপনার প্রথম কাজ কি হবে? হতেই পারে, অনেক সময় দেখবে আগুন লেগে যেতে পারে, এসি ঢালা হয়ে যেতে পারে, কাঁচ ভেঙে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব আর কি? তো প্রথমে যদি এই ধরনের কিছু ঘটে, তাহলে প্রধান শিক্ষকের ডাকার থেকে, ল্যাব বন্ধ করে দেওয়ার থেকে, শাস্তি দেওয়ার থেকে প্রাথমিক চিকিৎসার দিকে আগে প্রথমে আমরা নজর দেবো আর কি। তারপরে না হয় তুমি প্রধান শিক্ষককে ডাকবে, ঠিক আছে, কিন্তু আগে যেটা করা উচিত সেটা হচ্ছে কি আগে ফার্স্ট এড করা উচিত, ঠিক আছে? চলো, কোনটি বিজ্ঞান শিক্ষার একটি সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, তাই না? তো দেখো এখানে বলেছে যে ক্লাসে অঙ্ক কষা, সায়েন্স ফেয়ার আয়োজন করা, পাঠ্য বই পড়া নাকি হোমওয়ার্ক করা। একদম অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যেহেতু এখানে কো কারিকুলাম অ্যাক্টিভিটি বলেছে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে, তাহলে আমরা যদি সায়েন্স ফেয়ার তৈরি করি তাহলে সেখানে বিভিন্ন প্রকার মডেল শিক্ষার্থীরা বানিয়ে রিপ্রেজেন্ট করবে, তাতে অনেকটাই কিন্তু তারা শিখবে আর কি। চলো কোশ্চেন নাম্বার 29, বলেছে দেখো যে বিজ্ঞানের ভাষায় অনুসন্ধিৎসা বলতে আমরা কি বলি, ঠিক আছে? তো এখানে অনুসন্ধিৎসা তোমরা জানো যে সায়েন্টিফিক টেম্পার বা যেটা হচ্ছে কি আমরা বলি যে বৈজ্ঞানিক যে মেজাজ, ঠিক আছে, তো সেইগুলো হচ্ছে কি তাদের জিজ্ঞাসুগুলোকে তুলে ধরা বা মানে বার করা। তো এই জন্য হচ্ছে কি বলেছে কোনো অন্যের কথার উপর বিশ্বাস করা অন্ধবিশ্বাস না। অপশান বি, কোনো তথ্যকে প্রমাণ ছাড়া গ্রহণ না করা, প্রশ্ন করা, ঠিক আছে? কোনো কিছু যদি ডাউট থাকে বা কোনো কিছু যদি প্রশ্ন করার যোগ্য মনে হয় তাহলে সেই সেই জিনিসগুলো কিন্তু
জিজ্ঞাসা করাই হচ্ছে কি দেখো অনুসন্ধিৎসা করার হচ্ছে কি মূল কারণ। আচ্ছা, একজন বিজ্ঞান শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ বা মানে কি বলতে পারো যে তার বৈশিষ্ট্য কি হওয়া উচিত, ঠিক আছে? গম্ভীর স্বভাব, বিষয়বস্তুর উপর গভীর জ্ঞান এবং শিক্ষার্থীর প্রতি সহমর্মিতা, কঠোর বিশৃঙ্খলা, কেবল হচ্ছে ভালো ইংরেজি জানা। ঠিক আছে, তাহলে এখানে তোমরা বুঝতে পেরেছো যে ওনার যদি সাবজেক্টের প্রতি বেশি নলেজ থাকে এবং তিনি যদি শিক্ষার্থীদের প্রতি ভালো বিহেভ করেন এবং ভালোভাবে তাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিকভাবে দেন, সহমর্মিতা পোষণ করেন, তাহলে তিনি একজন শিক্ষক হিসাবে সবার কাছে গ্রহণযোগ্য হবেন এবং রেসপেক্ট অবভিয়াসলি পাবেন। ঠিক আছে, তাহলে অপশান হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা এখানে উত্তর অপশান বি সবাই বলেছে যদিও। ঠিক আছে, তাহলে মোটামুটিভাবে এখানে 30টা কোশ্চেন আমরা কিন্তু করলাম আর কি। ঠিক আছে, চলো তাহলে কার কতটা ঠিক হলো বলো। ঠিক আছে, যারা ক্লাস করছো তোমরা বলো কার কটা ঠিক হয়েছে। তখন বলছে যে তার 28টা ঠিক, তুহিন 28টা, অর্পিতা বাবা বলেছে 30টা ঠিক করে ফেলেছে, পূজা 27টা, মনিরুল 27, প্রত্যয় 28, মমিতা সাহা 29টা। ঠিক আছে, সবাই বললে ভালো হতো, প্রত্যেকের ইভালুয়েশনটা বোঝা যেত, তাই না? তো যাই হোক, আচ্ছা অ্যাসেসমেন্টটা একবার কি বলছো? স্যার একটা কোশ্চেন ছিল না 25 নম্বরে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, ওইখানটা একবার বুঝিয়ে দেবেন? আচ্ছা দেখো, অ্যাসেসমেন্ট আমরা হচ্ছে কি দুভাবে করি। ঠিক আছে, এই যে ধরো তোমাদের যে এই যে আমি ক্লাস নিচ্ছি, তোমাদের বলছি না কত পাচ্ছ, কোনটা ভুল হচ্ছে, ঠিক আছে, এইগুলোকে বলা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আর যখন তোমরা হচ্ছে কি লাস্টে গিয়ে দেখো, তোমাদের যখন আপার প্রাইমারি পরীক্ষা হবে সেখানে যখন তোমরা দিবে, সেটা হচ্ছে সামেটিভ। তাহলে এই ফর্মেটিভের ক্ষেত্রে আমরা কেন করছি, মাঝে মাঝে দেখবে তোমাদেরকে টেস্ট নিই বা মক টেস্ট দেওয়া হয়, তাহলে তাতে তোমার হচ্ছে লার্নিং গ্যাপস বা কোনো যদি শিক্ষার ঘাটতি থাকে সেটা আমি বুঝছি, যে তোমরা স্কোর ভালো করতে পারছো না, তাহলে আরও ভালো করে পড়াতে হবে, তাই না? তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আমরা এইভাবেই করি, যে যেটা হচ্ছে কি একটা বছরের সেশন হয়, একটা বছরের যে মাঝখানে যে 1 মাস অন্তর বা হচ্ছে 15 দিন অন্তর বা 2 মাস অন্তর, ঠিক আছে, কিছু পরীক্ষা নেওয়া হলো, ঠিক আছে, বা কিছু টাস্ক দেওয়া হলো, তাতে স্টুডেন্টের ফিডব্যাক নেওয়া হলো, সেগুলোকে নিয়ে কি করা হবে না, সেগুলোতে স্টুডেন্টের কি ভুল হচ্ছে বা স্টুডেন্ট কি কি ঘাটতি করছে বা আরও কিভাবে ভালো করা যেতে পারে, কি কি নতুন আইডিয়া নিয়ে আসা যেতে পারে, ভালো কিভাবে ক্লাসটাকে আরও এনরিচ করা যেতে পারে, এই জন্য হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করানো হয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। আর সামেটিভটা একদম পুরো লাস্টে, সেখানে আমরা গ্রেড বাছাই করার জন্য বা ফাইনাল হচ্ছে কি তোমার একটা সেশন থেকে আরেকটা সেশন উত্তীর্ণ করার জন্য আমরা কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্ট করে থাকি। বুঝতে পারলে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে ওকে, চলো তাহলে আপাতত হচ্ছে কি তোমরা এখানেই ক্লাসটা তাহলে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, ভালো থেকো সবাই। ঠিক আছে।